মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ। মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। শিখে নে দেশ বিদেশের গান, তবু হারাস নে মারদান। শিখে নে দেশ বিদেশের গান, তবু হারাস নে মারদান। বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ। মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। করে বাংলা জাত প্রাণ, খেতে বাংলা সেবায় দান। করে বাংলা জাত প্রাণ, খেতে বাংলা সেবায় দান। বাংলা ভাষায় বলি বলে, বাংলা ধাঁচে নেচে খেলে 16 আনা বাঙালি হ, সম্পূর্ণ বাঙালি হ। বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ। মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ। বাহ, দারুণ। সুপ্রিয় দর্শক, শুনছিলাম বাংলায় গান। মহান বিজয় দিবসে বাংলা গান না হলে কি চলে? আর তাই তো আমাদের 18 মিউজিকের স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের সঙ্গে আছেন লিভিং লেজেন্ড, একজন হাস্যোজ্জ্বল মুখের অধিকারী, আমাদের সঙ্গে আছেন শাহিন সামাদ। গল্প গানে জানবো 71-এর না জানা অনেক গল্প, সেই সাথে তার জীবন সম্পর্কে জানবো এখন ব্যস্ত আছেন কি নিয়ে। আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 18 মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। কিন্তু যেহেতু এটা আমাদের মাস, মানে আমার মাস আমি বলবো, কেননা ব্যস্ততা অনেক। সবচেয়ে বড় কথা, সেই সময়কার অনেক শিল্পী এখন আমাদের মাঝে নেই। তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। আর সেই জন্য হয় কি যে চাপটা অনেক বেশি পড়ে। হ্যাঁ, এই টেলিভিশন বাইরের প্রোগ্রাম, তারপরে অ্যাওয়ার্ড দেওয়া, এইটা সেটা, না না না, তাছাড়া তো আছে, তুমি জানোই যে এই মাসটা বিয়ের মাস, সেইখানেও আবার দৌড়াদৌড়ি, মানে নানা কাজে ব্যস্ততা, নানা কাজে ব্যস্ততা। একটু ফিরে যেতে চাই 71-এ। 71-এর সেই সময়টাতে আপনারা যেভাবে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন প্রতিনিয়ত, এবং আপনারা স্বাধীন বাংলা বেতারে অনবরত কাজ করেছেন, আপনাদের অসংখ্য সহকর্মী ছিলেন, এবং সেই সময়কার কিছু স্মৃতি, যদি সেই 18 বছর বয়সে আপনি যুদ্ধে নেমেছেন এবং সেই যে একটা উদ্দীপনা, সেই সাহসিকতার বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে সত্যি বলতে কি, আমি যে অনুপ্রেরণাটা পেয়েছি, শক্তিটা পেয়েছি, সেটা হলো, আমি বলবো, গণসঙ্গীতের সম্রাট আমাদের মরহুম শেখ লুৎফর রহমান। তার কাছে যেসব গান আমি শিখেছিলাম, মানে গণসঙ্গীত বলো, উদ্দীপকমূলক গান বলো, দেশের গান বলো, সংগ্রামী গান বলো, সব ওনার কাছে আমার শেখা। মানে আমাকে প্রচণ্ড স্নেহ করতেন এবং সেইভাবে আমাকে দিয়ে মানে শিখিয়েছেন গানগুলো। সেই গানগুলোই আমরা কিন্তু পরবর্তীকালে এই যে 71-এ প্রচুর মানে তোমার, আমরা তো শরণার্থী ক্যাম্পে এবং মুক্তিযোদ্ধাদের সামনে এই গানগুলো গেয়ে তাদের অনুপ্রাণিত করেছিলাম। কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছিলাম কিন্তু ছায়ানট থেকেই। কারণ ছায়ানটে তখন তোমার আমাদের আলতাফ ভাই আসতেন, আলতাফ মাহমুদ, উনি আসতেন। তারপরে 14 বছর বয়সে আপনি ছায়ানটে ভর্তি হয়েছেন, সেখান থেকে আপনার যাত্রাটা শুরু। হ্যাঁ, এখন আছে, এবং অজিত দা যেতেন, তারপরে তোমার সুজিও শ্যামদা দিতেন। হ্যাঁ, তো তাদের কাছ থেকে অনেক গান তোলা হয়েছে। এবং আমরা তখন না বিভিন্ন তোমার এই মানে আমি বলতেছি, এটা তোমার যখন গণজাগরণ হলো, সেই সময় কিন্তু আমরা তোমার শহীদ মিনারে বলো, তারপরে তোমার তখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তো বিরাট ব্যাপার, খুব সময়, হ্যাঁ, ওখানে বলো, তারপরে রমনার বটমূলে বলো, রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা করতাম এই সব গানগুলো। একটু মাঝখানে ইন্টারাপ্ট করব, যে সেই সময়টাতে কাজ করতে যে আপনারা কিন্তু পাক হানাদার বাহিনীদের মুখোমুখিও হয়েছিলেন। হ্যাঁ, আমি হয়েছিলাম, মানে আমি যখন মানে পালিয়ে যাচ্ছিলাম আর কি, আমরা মেট্রো পথ দিয়ে যখন জিটি রোডে উঠি, তখন তোমার একটা আর্মির জিপ আসছিল। তো আমার তো বোরখা পরে যেতেই হবে, কারণ বোরখা তো খুলে যেতে পারবা না। তো আমার হাজব্যান্ড বললে যে তুমি ইয়ে করো না,
বোরখা খবরদার উঠো না, কোনো মানে নড়াচড়া, আমি খুব চঞ্চল ছিলাম। বুঝতে পারো 17-18 বছরে একদম উদ্দীপনামূলক একটা বিষয় ছিল যে যুদ্ধে আছি আমি, কিন্তু ওই যে ভিতরে একটা স্পিরিট ছিল যে আমি যাবই, আমি করবই। আমি হয়তো বন্দুক নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, বাট আমার কণ্ঠ আছে, হ্যাঁ, কণ্ঠ দিয়ে আমি যুদ্ধ করব, দেশের সাথে আছি, দেশের জন্য। হ্যাঁ, কিন্তু জানো সারা দুনিয়াতেই কিন্তু সারা বিশ্বে যখন কোনো ইয়ে হয়, গণজাগরণ ইয়ে হয় বা দেশে কোনো সংকট আসে, তখন কিন্তু এই সাংস্কৃতিক অঙ্গনই সোচ্চার হয়, সত্যি বুঝছো? তো সেইভাবেই কিন্তু শেখা, সেইভাবেই আমরা মুক্তিযোদ্ধাদের সামনে এবং শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে তাদের উদ্দীপনা জগিয়েছি, তাদের শক্তি জয়তে, তাদের আত্মবিশ্বাস সাহস আরো দৃঢ় করেছি এই গানের মাধ্যমে। এই গানগুলো এখনো যখন আমরা শুনি আমাদের কিন্তু শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং আমরা এখনো উত্তেজিত হয়ে যাই, দেশের জন্য কাজ করার জন্য আমরা আবারও ঝাঁপিয়ে পড়ি। এই গানগুলো আমাদের দরকার। এই যে গানগুলো তো বেশ পুরনো হয়েছে, 53 বছর হয়ে গেছে স্বাধীনতার পরেও এই গানগুলোর সংস্কার করা কিন্তু প্রয়োজন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি বলবো আসলে যেটা আমি ভাবি যে অনেক ধরনের অনুষ্ঠান করে কিন্তু এগুলো আরো বেশি মানে করা যায়। যত প্রচার প্রসার হবে গানগুলি ততই মানুষের ভিতরে থাকবে, ঘুরে বেড়াবে এবং শিখবে, জানবে। তো আমি বলি যে যেরকম আমাদের না শিল্পকলা একাডেমিতে একটা তোমার ক্লাস হতো, আমি সুজয় সান্দা আর অজিত রায় নিতাম। সেটা তোমার সারা জেলা থেকে 200-300 কিন্তু সবাই আসতো, হ্যাঁ, ছেলেমেয়েরা, এবং তাদের কণ্ঠে আমরা 4টা করে গান তুলে দিতাম এবং তারপর তাদের সার্টিফিকেট দেওয়া হতো এবং তারপর তাদের অনুষ্ঠান হতো। কিন্তু সেই জিনিসটা যদি আবার চালু হতো তাহলে কিন্তু দেখো এই গানগুলো তাদের মুখে মুখে ফিরতো, তাই না? গানগুলো হারিয়েও যাচ্ছে। হ্যাঁ, এই 1 নাম্বার। 2 নাম্বার হলো তোমার এই গানগুলি কোনো সরকারিভাবে বা বেসরকারিভাবে ইন্টারেস্ট একেবারেই চলে যাচ্ছে এবং সংগৃহীত হচ্ছে না। আমি সব সময় বলি, সব টেলিভিশনে বলি, সব জায়গায় বলি, আপনারা প্লিজ এই অনুষ্ঠানে একটা বাচ্চাদের একটা অনুষ্ঠান করেন বা যারা শিখতে চায় গানগুলি একটা অনুষ্ঠান করেন যেখানে এই গানগুলি শেখানো হবে। আমি শেখালাম, তুমি শেখালো, বা আরো যারা আছে, হ্যাঁ, তারা শেখালো একের পর এক। এটা করলে কিন্তু তাহলে হতো, বাচ্চারাও শিখতো, বাচ্চারাও জানতো গানগুলো এবং গানগুলোর গীতিকবি এবং সুরকারের নামগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। সব তো এরকম ভাবে হারিয়ে গেলে তো হবে না, তাই না? এগুলো সংরক্ষণ করার প্রয়োজন আছে এবং সবাই যদি নিজ নিজ উদ্যোগেও করে, আমার মনে হয় পরবর্তী জেনারেশন আসবে যারা বা আমরা যারা আছি সবাই আমরা জানতে পারবো গানগুলো সম্পর্কে ভালোভাবে। আরেকটা কথা বলি, ছায়ানটে যেরকম আমি প্রায় 14টা গান, আমি মুক্তিযুদ্ধের গান আমি 80 জন ছেলে মেয়েকে শিখিয়েছি, হ্যাঁ। তারপরে ওদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল অনুষ্ঠানটা। এবং এইভাবে কিন্তু শেখানো যায়। আমার যেমন ছায়ানটে আমার এই গানগুলো সংরক্ষিত করা হচ্ছে আর কি, এবং যেই কটা আমি গান জানি, যতগুলো গান জানি, আপনার অধীনে যেগুলো আছে সবগুলো কিন্তু সংগ্রহ করছে ছায়ানট। আচ্ছা, গল্পের এই সময়টাতে অল্প করে একটু গান শুনতে চাচ্ছি, যে কোনো আপনার পছন্দের যেটা মনে হয়েছিল যে এই গানটার সাথে অনেক বেশি স্মৃতি জড়িত আছে, এমন একটা গান সব গানগুলিতেই তো স্মৃতি আছে, তবু আমি করি, একটু শুনবো। জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাজবার অধিকার কাটতে, দাস্যের নির্মুখ ছাড়তে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। তারপরে ধরো এটা এই যে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন, শত ষড়যন্ত্রে যায় যেন, আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। ব্যারিকেড বেয়োনেট বেড়া জাল, পাকে পাকে তার পায়ে সমকাল, নারী ভয় সংশয় ত্রাসে, অতিকায় অজগর গ্রাসে, মানুষের কলিজা ছিঁড়ে খুঁড়ে খাবলায় খাবলায় নরপাল, ব্যারিকেড বেয়োনেট বেড়া যায়। এই ধরনের অনেক গান আছে, যেমন ধরো শোনেন শোনেন ভাই সবে, এই গানগুলি না জানো যেগুলো মোশাদ আলীর কথার সুর,
সেগুলো কিন্তু তোমার এই শরণার্থী ক্যাম্পে ভীষণভাবে মানে ওদের মনে মানে আলোড়িত করেছিল, মানে এত মানে ওরা খুশি, বেঁচে থাকার একটা উৎসাহ পাওয়া যেত এত গানগুলোতে। সুন্দর। দেখো আমি বলি, 2-3টা লাইন আমি করব। ওটা না আমরা করেছিলাম, আমার যতটুকু মনে আছে, তখন ছিল তোমার বর্ষাকাল। জি। বিশ্বাস করবে না, এতখানি পানি, তার মধ্যে আমরা মাচাং করলাম, মাচা বানানো হলো। আচ্ছা। তার মধ্যে অতখানি পানির মধ্যে দাঁড়িয়ে সবাই গান শুনতে, তুমি চিন্তা করতে পারো। আর খুশি কি ওদের মনে, কি যে খুশি আনন্দ, মানে এই গানগুলি শুনে দেখো। শুনেন শুনেন ভাই সবে সত্য এ যে ঘটনা, শুনেন শুনেন ভাই সবে সত্য এ যে ঘটনা, এই বাংলাদেশের ইতিহাসে রবে লেখা রচনা, বাংলাদেশের ইতিহাসে রবে লেখা রচনা। এক যে ছিল দেশ, তাহার নামটি ছিল পাকিস্তান, নামটি ছিল পাকিস্তান, মধ্যে ভারত অবস্থিত, দুই পারে তার অবস্থান, দুই পারে তার অবস্থান। পূর্ব পারের দেশটার নাম বাংলাদেশ নয় অজানা, এই বাংলাদেশে ইতিহাসে রবে লেখা রচনা, বাংলাদেশের ইতিহাসে রবে লেখা রচনা। এই ধরনের অনেক গানও করেছিল তখন, অনেক সুন্দর সুন্দর গান। এই গানগুলো কিন্তু এখন আমরা একটু কম শ্রুত হয়ে গেছে, আমরা এই গানগুলোকে একটু কম পাই। তো আমার মনে হয় কম মানে কি বললাম যে যখনই ডিসেম্বর মাস আসে বা 26শে মার্চ আসে, ওই তখনই একটু গাওয়া হয়, তারপরে সবাই ভুলে যায় যার যার মতো। আমাদের কিন্তু একটা মানে ইয়ে আছে, দেশের গানগুলো আসলে সবকিছু আমরা ভুলে যাই, এর জন্যই সীমাবদ্ধ হয়ে গেছে। এই যে বর্তমান সময়ে যে দেশের গানগুলো হচ্ছে, এই গানগুলোকে ঘিরে আপনার মনোভাব কি? অনেক ভালো হচ্ছে, না অনেক ভালো হচ্ছে, শিখতেছে ছেলেমেয়েরা, শিখতেছে, ভালো করতেছে। কিন্তু আমি বলবো কি একটা জিনিস জানো, এই যে একটা জিনিস আমি ইদানিং লক্ষ্য করি, যেমন অনেকে এখন যেহেতু অনলাইন এসছে, তারপরে অনেক কিন্তু এখন তোমার, আগে তো আমাদের ওরকম ছিল না, এত জিনিসপত্র ছিল না, এখন তো ধরো সমস্ত মানে ডিজিটাল হয়ে গেছে সবকিছু, হ্যাঁ অনেক অনলাইনে পাচ্ছি, এবং তুমি তোমার মিউজিক দিয়ে তুমি একটা গান করে ফেলতে পারছো, হ্যাঁ, অথচ তুমি গান জানো না, বুঝছো? তা আমি ভাবি যে আসলে গুরুমুখী বিদ্যা ভীষণ দরকার, শেখার কোনো আসলে বিকল্প নেই, তোমাকে শিখতেই হবে, তোমাকে শিখতে হবে, তোমার না শিখলে হবে না, গুরুমুখী বিদ্যা না হলে হবে না। এইসব গানগুলি গৃহবধূরাও গাচ্ছে, মানে যে কেউ, মানে আমি তো দেখি যে পথে যে যারা পেপার বিক্রি করে বা যারা রান্না মানে ইয়ে করে, তরকারি বেচে যারা, তারাও গান গাচ্ছে, বুঝছো? তো ওই গানগুলি তো সাময়িক, ওগুলো তো থাকবে না। তো সেই জন্য আসলে গুরুমুখী বিদ্যাটা দরকার। আর একটা আমি বলবো যে নিজের একটা লক্ষ্য রাখতে হয়। সত্যি, যেমন আমি তো ছোটবেলায় আমি তো জানতাম না যে আমি এখানে পৌঁছাবো, আমি কি জানতাম না। তো হয় কি, আমার সেই জিনিসটা আমার ভিতরে আসলো, ধরো তখন আমার বয়স 15-16, আর তখন কিন্তু আমার বাসায় কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের টিচার আসতেন, ওস্তাদ ফজলুল হক ছিলেন, ওস্তাদ ফুল মোহাম্মদ ছিলেন, বাসায় শিখতাম, তাছাড়া তো ক্লাসেও শিখতাম, হ্যাঁ। তো আমি বলবো যে এই যে ডেডিকেশনের যে বিষয়টা ছিল, হ্যাঁ, কিন্তু ওইটা হয় কি, আমি কোনোদিন কিন্তু আমি আজ পর্যন্ত থেকে বলতে পারবে না যে আমার ক্লাসে আমি কোনোদিন দেরি করে গেছি বা ক্লাস ফাঁকি দিয়েছি। এই জন্য না আমার মনে হয় যে আমার গুরুরা আমাকে অসীম অসীম ভালোবাসেন এবং এখনো দোয়া দেন, কারণ আমি কোনো সময় ফাঁকি দিই নাই রে। আমি সব সময় আমি সিনসিয়ার ছিলাম আর ভীষণ পরিশ্রমী, আমি কিন্তু ভীষণ পরিশ্রমী। হঠাৎ আমার মনে হলো যে আমাকে এক জায়গায় পৌঁছাতে হবে, তো সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে তো আমাকে আমার সাধনার জায়গায় অনেক তোমাকে শ্রম দিতে হবে, সেই শ্রমটা আমি দিয়েছিলাম। এবং সেই শ্রমের সাথে কিন্তু আপনি 55 বছর ধরে ছায়ানটে আছি, দেখো, একটি দুটি বছর নয়, 55টি বছর নজরুল সঙ্গীতের উপরে আপনি কাজ করছেন এবং এখনো পর্যন্ত আছেন। এই যে এত বছর ধরে ছায়ানটে কাজ করছেন, আপনার যারা স্টুডেন্ট আছেন তাদের মাঝে এই দেশের গানগুলো নিয়ে বা নজরুল সঙ্গীতকে নিয়ে ভালোবাসাটা কেমন পান? এখন হয় কি, যেটা যেমন ধরো ওরা একটু চঞ্চল, হ্যাঁ, কিন্তু আমার ক্লাসে ওরা ভীষণ সিনসিয়ার। আর আমার নিয়ম আছে, আমি সবার কাছে আমি বলে দিয়েছি যে তোমরা কোনো মোবাইল থাকে না, কোনো মোবাইলের ব্যাপার নাই আমার ক্লাসে, অন্য ক্লাসের কথা আমি জানি না। তারপরে আমি করি কি, সব গানগুলো তোমার সারমর্ম দিয়ে, আমার মানে সামারিটা দিয়ে, তারপরে আমি ওদের গানগুলি সব দিই, এবং পরীক্ষায় যখন ধরবো আমি বলেই দিই যে আমি তোমাদের এখান থেকে কিন্তু 5 মার্কস আছে, আমি কিন্তু ধরবো প্রত্যেকটা গান। আর যে কয়টা গান আমি শেখাই, আমি বলেছি যে প্রত্যেকটা গান ধরবো আমি।
প্রত্যেকটা গান। তো সবার মধ্যে একটা না আমি অস্থিরতা ছাড়বো না, বিরাজ আমি করে আমি তাহলে। তোমাদের পিছনে ভীষণ খাটি, হ্যাঁ, কিন্তু আমি সেরকম রেজাল্ট চাই। হ্যাঁ সত্যিতে। এইটা আমি বলি যে খাটতে হবে, তোমাদের শিখতে হবে ভালো করে। আর তোমরা যত বলো না, আমি কিন্তু অনেক পরিশ্রম করি। ওরা যদি একটা গান একবার বলে আমি 10 বার শেখাই, বুঝছো। তারপরে আমি বলছি যে ঠিক আছে, তোমাদের ক্লাসে শেষ যখন আসবে তখন আমি মানে পরীক্ষার সময় আসবে, তার আমি 7 দিন আগে তোমাদের আমি টেপ করে দিব গানগুলি, যাতে তোমরা যাতে ভালো করে তোমরা হেডফোন দিয়ে শোনো গান এবং ঠিক পারফেক্টলি সেবার করবা। আপনিও চেষ্টা করেন আপনার গুরুদের মতো করেই আপনার স্টুডেন্টদেরকে শেখানোর হ্যাঁ আমি জন্য। চাই, কারণ আমি বললাম তো, আমি যারা ভীষণ সিনসিয়ার, যারা ভীষণ শিখতে চায়, আমি তাদের ভীষণ ভালোবাসি, আমি শেখাতে খুব ভালোবাসি, বাহ। ভীষণ ভালোবাসি, সেই জন্য তো আছি দেখো এখনো। সত্যি তাই। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে আপনি ছিলেন এবং পশ্চিমবঙ্গে আপনারা গিয়েছিলেন যখন সেখানে যুদ্ধের শুরু হয়েছিল, এবং আপনাদের যে জার্নিটা ছিল সেটা নিয়ে পরবর্তীতে কিন্তু একটা ডকুমেন্টারি বা একটা সিনেমার মতো করা হয়েছে। সেই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে সেই সময়কার পটভূমিটা কেমন ছিল এবং আপনাদের যে ভেতরের ফিলিংটা সেটা কেমন ছিল। একদিন ঠিক হলো যে বললো যে আমরা একটু মুক্তাঞ্চলে যেতে চাই। আচ্ছা। প্রথমে কিন্তু যশোর মুক্ত হয়েছে, তো মুক্তাঞ্চলে যেতে চাই। কারা কারা যেতে চাও? কারণ তোমরা না ফিরেও আসতে পারো। না ফিরে আসার কারণ হলো সব জায়গায় তো তোমার মাইন পোতা, খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। বুঝছো। যেখানে আমরা যাবো সেখানে মাইন পোতা, নিজেদের রিস্ক নিয়ে তোমরা যাবা। হ্যাঁ, তো আমরা মোট তোমার কতজন গেলাম, ধরো আমি ছিলাম, তারপরে দেবু চৌধুরী ছিল তবলা, তারপরে স্বপন চৌধুরী ছিল, নাইলা খান ছিল, তারপরে শারমিন মুর্শেদ ছিল, তারপরে স্বপন চৌধুরী ছিল, বিপুল ভট্টাচার্য ছিল, মাহমুদুর রহমান বেনু ছিলেন, আমি ছিলাম। আর বেশি তো জায়গা ছিল না, ট্রাকটাও তো ছোট আর ভাঙাচোরা ছিল। এত অনিশ্চয়তার মাঝেও মনে হয়নি যে থাক না যাই? না, যেতে হবে। মানে ওইটার অনুভূতি না তোমাকে বুঝাতে পারবো না, ওইটা অন্য ধরনের একটা ইয়ে থাকে, যে দেশকে ভালোবেসে গেছি ওখানে না, যুদ্ধ করতে, দেশকে স্বাধীন করব, সেই স্বাধীন জায়গার মাটিটাকে একটু ধরবো না। বাহ, বুঝছো। তো সেই জন্য আমরা গেলাম, আমরা মনে আছে পদ্মা পার হয়ে আমরা গেলাম ওখানে, নৌকা থেকে যখন নামছি বিশ্বাস করবো না, সবার চোখে পানি। মানে মাটিটাকে যে ধরছি না, মনে হলো যে আল্লাহ, একদম মানে আমাদের দেশ, হ্যাঁ, যার জন্য আমরা এই যে এত শহীদ হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধারা যারা এতজন নিজেদের প্রাণ দিয়ে দিল, হ্যাঁ, সেইখানে আমরা ধরেছি হাতটা। হ্যাঁ, আসলে সত্যি তাই। এই আবেগটুকু কিন্তু আমরা দেখেছি, আমরা ডকুমেন্টারি বলি অথবা সিনেমা যেটাই বলি না কেন, আমরা কিন্তু সেই অনুভূতিটুকু দেখে আমরা অনুভব করতে পেরেছি আসলে যে স্বাধীন দেশের প্রথম মাটিটাকে স্পর্শ করার যে একটা আনন্দ, এই আনন্দ অন্য কোথাও বলে বোঝানো যায় না। তারপরে একটা কথা বলো, আমাদের কিন্তু খাবার ঠিক ছিল না, নামার ঠিক ছিল না, কাপড় চোপড় ছিল না। আমার ননদের কাপড় পরেছি আমি, কারণ আমি তো কিছু নিয়ে যাই না এই সাথে। এর ভিতরে কয়েকটা কথা বলি, যেরকম বললাম না আমাদের নাওয়া খাওয়ার ঠিক ছিল না। তো আমরা যখন ট্রাকে যাচ্ছিলাম না, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, আর 15 দিন লাগছে যেতে, 15 দিন লাগছে আসতে, কারণ আমরা একটু থেমে থেমে গেছি। তারপর ধরো খাওয়া দাওয়া তো ঠিক বললাম না, মনে আছে আমার প্রায় 10-12 দিন পাট শাক খেয়েছিলাম। আর পুরা দেখো খোলা আকাশ, ঠান্ডার মধ্যে, এটা কিন্তু নভেম্বর মাসে গেছি, ঠান্ডার মধ্যে, আমাদের কোনো কাপড় নাই গায়ের, হ্যাঁ, আর আমাদের কম্বল টম্বলও কিচ্ছু নাই, ওই খোলা আকাশের নিচে ওই ঠান্ডার মধ্যে, চিন্তা করছো। তারপরে গ্রামবাসীরা দয়া পরবশ হয়ে যদি কিছু খেতে দিয়েছে সেটাই খেয়েছি। আজকে আমি ভাবি, আমি তারেক মাসুদকে আমি হাজারো সালাম জানাই, যে আজকে যদি ও এই ডকুমেন্টারিটা না করতো, নিজের পয়সা খরচ করে, নিজের আমেরিকার বাড়ি বিক্রি টিক্রি করে এই 30 ঘন্টার ফুটেজ 1 ঘন্টা 45 মিনিটেও আনছে, তা আমি বলবো যে এটা ও যদি না করতো, কেউ জানতো না যে আমি একটা মুক্তিযোদ্ধা ছিলাম। কারণ আমি জীবনে কোনোদিন বলিই নাই, কাউকে বলিই নাই যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। সত্যি যখন মুক্তি গান যখন রিলিজ হলো, 1,00,000 কোটি জনগণ দেখছে, হ্যাঁ, তো পাবলিক লাইব্রেরিতে সেখানে তোমার আমাদের উঠতে হতো সবাইকে, যে আসেন আপনারা কারা ছিলেন সেই সময় যে ভালোবাসা পেয়েছি না, আমি বুঝাই তোমাকে বলতে পারবো না। সবাই গায়ে হাত দিচ্ছে, সত্যিকারের আমি কিনা এটা আর কি, এরকম ধরে দেখার যে একটা ইচ্ছা। তারপরে একজন আসলো, একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে কি জানেন আপা, আপনাদের ওখানে জানেন আমার ওই বোনটাকে দেখলাম, আমার ছোট বোনটাকে, তাকে আর ফিরে পাই নাই ওই মুক্তির গানে, বুঝছো। তো বললাম যে আজকে এই মুক্তির গানটা দেখো সারা দুনিয়া ব্যাপী সবাই দেখছে, কিন্তু এটা কিন্তু সবাই ভাবে বোধহয় ফিল্ম করছে, আসলে এটা সত্যিকারের ঘটনা, হ্যাঁ, একদম সত্যি, হ্যাঁ, সত্যিকারের ঘটনা।
তারপরে তো বললাম ওইখানে গেলাম, যাওয়ার পরে তো সবাই তো মাটি স্পর্শ করলাম, করে তারপরে আমরা মুক্তিযোদ্ধাদের সামনে গেলাম। তুমি বিশ্বাস করো, এক একজন 15 বছর, 14 বছর, 16 বছর, 17 বছর জোয়ান ছেলেরা সব, বুঝছো। সেই আমরা তাদের সামনে গান গাইলাম। আমার মনে আছে ওখানকার তখন ছিলেন, গিয়াস ভাই ছিলেন, মেজর গিয়াস ছিলেন ওখানকার কমান্ডার। তো উনি বললেন যে জানেন আপা, আপনারা তো গান টান করে চলে গেলেন, তারপরে আমরা সেই অপারেশনে সাকসেসফুল হয়েছি। আমার যখন আবার ঢাকায় আসলাম তখন দেখা হয়েছিল, তখন বললো তাহলে বলো, বুঝে দেখো যে গান কতটা শক্তি দিতে পারে প্রাণে মনে। নতুন করে বেঁচে থাকার উদ্যম যোগায় গান, সত্যি তাই। আসলে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পর পেয়েছি আমরা আমাদের এই স্বাধীনতা। আর অনুষ্ঠানের এই সময়টাতে আমি আমার সকল যারা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। শুধু শহীদ যারা হয়েছেন তারাই নন, যারা বেঁচে আছেন, যারা আমাদের মাঝে আছেন, সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল। আরও অনেক গল্প করতে ইচ্ছে করছিল, আরও অনেক গল্প শুনতে ইচ্ছে করছিল, কারণ এই গল্পগুলো শুনলে হয়তো বা দেশের প্রতি ভালোবাসাটা আরও একটু বেড়ে যায়। কিন্তু সময় স্বল্পতা আছে, আমাদেরকে যেতে হবে। তবে যাওয়ার আগে আপনার যারা সহকর্মী আছেন, আপনার যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে কি বলে যাবেন? তাদের বলে যে তোমরা শেখো, তোমাদের লক্ষ্য রাখো, তোমরা পরিশ্রম করো, তোমাদের যদি কোনো লক্ষ্য থাকে সেই লক্ষ্যতে তোমরা পৌঁছাবে অবশ্যই। আর গান একটা এমন জিনিস, প্রাণের জিনিস, হ্যাঁ, এটা ঈশ্বর প্রদত্ত। এই ঈশ্বর প্রদত্ত জিনিসকে তোমরা করো না, অবহেলা করো না। যাদের মনে, যাদের আছে, মানে ট্যালেন্ট আছে, তারা পরিশ্রম করো, শেখো, লক্ষ্যে পৌঁছাতে পারবে। অনেক ভালো লাগলো আপনার সাথে এত দারুণ কিছু সময় কাটাতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আগামীতে আবারও আসবেন ইনশাল্লাহ। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, গল্প গানে কত কথা জানা হলো, কত কিছু শোনা হলো। সময়টা আরও একটু থেকে গেলে হয়তো ভালো হতো, তবে যেতে হবে। যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামীতে আবারও আসবো দারুণ কিছু গান নিয়ে, দারুণ একজন শিল্পীকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। অনুষ্ঠান শেষ করলেও আপনার একটি গান যদি না হয়, আমার অনুষ্ঠান আসলে শেষ হচ্ছে না। ফুল খেলবার দিন নাই অদ্য, ফুল খেলবার দিন নাই অদ্য, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলি মধ্য, কাঠ ফাটা রোদ শেখে চামড়া, আজ কাঠ ফাটা রোদ শেখে চামড়া। ফুল খেলবার দিন নাই অদ্য, ফুল খেলবার দিন নাই অদ্য, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণীয় জীবন, অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে। শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না, শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, লজ্জা মৃত্যু ভয়ে ভীরু বৎসকার না। পরো 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 যুদ্ধের শয্যা, পরো পরো যুদ্ধের শয্যা, পরো পরো যুদ্ধের শয্যা, ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্ভেদ্য, চিনে নেবে যৌবন আত্মা।